বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি সরকারি ব্রজলাল কলেজ কর্তৃক আয়োজিত একাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে। আমি মেহেদি হাসান বাপ্পি, প্রভাষক অর্থনীতি, সরকারি ব্রজলাল কলেজ খুলনা। আজকে একাদশ শ্রেণীর অর্থনীতি দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের চতুর্থ ক্লাস পরিচালনা করব। চতুর্থ অধ্যায় জনসংখ্যা, মানব সম্পদ এবং আত্মকর্মসংস্থান, যার ইতিমধ্যে 3টি ক্লাস তোমরা দেখেছো। আজকে এই অধ্যায়ের চতুর্থ ক্লাস আলোচিত হবে। আজকের ক্লাস শুরুর আগে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এর আগের ক্লাসে কি বিষয়ে আলোচনা করেছিলাম সেটি একটু মনে করার চেষ্টা করি। এই অধ্যায়ের তৃতীয় ক্লাসে প্রিয় শিক্ষার্থী, আমরা আলোচনা করেছিলাম জনসংখ্যা তত্ত্বের খুবই গুরুত্বপূর্ণ একটি তত্ত্ব, কাম্য জনসংখ্যা তত্ত্ব। এই তত্ত্বে আমরা একটি দেশের জন্য প্রত্যাশিত বা কাম্য জনসংখ্যা কি হতে পারে এবং বা কোন স্তরে জনসংখ্যা থাকলে সেই দেশের মাথাপিছু আয় সর্বোচ্চ স্তরে পৌঁছাতে পারে, সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এই তত্ত্বের বিস্তারিত আলোচনার পাশাপাশি আমরা এই তত্ত্বের সমালোচনাগুলোও দেখেছিলাম। আশা করি তোমরা এর আগের ক্লাসের আলোচনা থেকে বিষয়গুলো বুঝতে পেরেছো। এবারে আমরা দেখব আজকের পাঠ শিরোনাম। আজকে যে বিষয়টি আমরা আলোচনা করব সেটি এই অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, মানব সম্পদ উন্নয়ন। অর্থাৎ দেশের জনসংখ্যাকে মানব সম্পদে পরিণত করে এই মানব সম্পদ উন্নয়নের যে বিষয় আছে তা আজকের ক্লাসের আলোচিত বিষয়। তো এসো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের ক্লাস শুরুর আগে একটু দেখে নেই এই ক্লাস শেষে তোমরা মানব সম্পদ উন্নয়নের ধারণা ব্যাখ্যা করতে পারবে, মানব সম্পদ উন্নয়নে গৃহীত কর্মসূচির গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে। এই দুটি বিষয় হচ্ছে আজকের ক্লাসের শিখন ফল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরুতেই আমরা মানব সম্পদ উন্নয়ন এর সাথে পরিচিত হই। মানব সম্পদ বলতে মূলত শ্রমশক্তিকেই বোঝানো হয়। অর্থাৎ আমরা যে জনগণ বা জনসংখ্যা কোনো দেশের, তাদের যে শ্রমশক্তি বা তাদের কর্মক্ষমতা বা কাজ করার ক্ষমতা, এই ক্ষমতাকেই মূলত সেই দেশের জনগণের মানব সম্পদ বলা হয়। একটি দেশের প্রাকৃতিক সম্পদ বা যে কোনো সম্পদ ব্যবহার করে সেই দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধন করতে হলে দক্ষ শ্রমশক্তি বা জনশক্তি প্রয়োজন। অর্থাৎ শুধু শ্রমশক্তি হলেই হবে না, প্রাকৃতিক সম্পদকে যদি সঠিকভাবে ব্যবহার করে অর্থনৈতিক উন্নয়ন সাধন করতে হয় কোনো দেশের, তাহলে সেই শ্রমশক্তি বা জনশক্তিকে দক্ষ হতে হবে বা উন্নত হতে হবে। যদি আমরা সেই জনশক্তিকে বা জনগণকে উপযুক্ত খাদ্য, সেবা, স্বাস্থ্যসেবা, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, প্রশিক্ষণ এই প্রভৃতি সুযোগ সুবিধা যদি প্রদান করতে পারি, তাহলে মানুষের কর্মদক্ষতা বৃদ্ধি করে তাকে জনশক্তিতে রূপান্তর করা সম্ভব। জনশক্তিতে রূপান্তর করা বলতেই বোঝায় যে একজন মানুষকে মানব সম্পদে রূপান্তর করা সম্ভব, সেটি আমরা বুঝতে পেরেছি। সুতরাং আমরা উপরের আলোচনা থেকে এটা বলতে পারি যে সুষম খাদ্য, স্বাস্থ্যসেবা, বাসস্থান, শিক্ষা, প্রশিক্ষণ এই প্রভৃতি সুযোগ সুবিধা প্রদান করে মানুষের আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে তার গুণগত মানোন্নয়নকেই মানব সম্পদ উন্নয়ন বলা হয়। অর্থাৎ আমরা বলতে পারি যে একজন মানুষের যদি আর্থসামাজিক উন্নয়ন ঘটে এই উপরোক্ত সেবাসমূহ বা সুযোগ সুবিধাসমূহ গ্রহণ করার মাধ্যমে, তখন ওই জনগণের গুণগত মানোন্নয়ন ঘটে। আর এই যে আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে গুণগত মানোন্নয়ন, এই গুণগত মানোন্নয়নকেই বলা হয় মানব সম্পদ উন্নয়ন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মানব সম্পদ উন্নয়নের সাথে পরিচিত হলাম। এখন আমরা এই মানব সম্পদ উন্নয়নে গৃহীত কিছু কর্মসূচির সাথে পরিচিত হব।
আমরা বাংলাদেশের প্রেক্ষাপটেই আলোচনা করব। বাংলাদেশে মানব সম্পদ উন্নয়নে কী কী কর্মসূচি গৃহীত হয়েছে তার বিস্তারিত আমরা এই অংশে আলোচনা করব। বাংলাদেশ আমরা জানি যে এদেশের জনসংখ্যা প্রায় 17 কোটি। এই বিশাল জনগোষ্ঠীর বৃহত্তর অংশই হলো নিরক্ষর বা অদক্ষ। এই বিপুল অদক্ষ জনগোষ্ঠীর উন্নয়ন ব্যতীত দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। বস্তুত মানব সম্পদের উন্নয়নই বর্তমান অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকা শক্তি আমরা বলতে পারি। এই বর্তমান সরকার মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা সেবা, আবাসন, নারীর উন্নয়ন বা নারীর ক্ষমতায়ন এই প্রভৃতি ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। এইসব কর্মসূচির যদি সুষ্ঠু বাস্তবায়ন করা সম্ভব হয় তাহলেই দেশে মানব সম্পদ উন্নয়ন ঘটানো সম্ভব হবে এবং সার্বিকভাবে দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধিত হবে। তো আমরা সরকার গৃহীত কিছু কর্মসূচির সাথে পরিচিত হই। মানব সম্পদ উন্নয়নে সরকার যে সকল কর্মসূচি গ্রহণ করেছে তার কিছু বিষয়ের সাথে আমরা পরিচিত হব। প্রথমেই আমরা দেখব শিক্ষা বিস্তার। মানব সম্পদ উন্নয়নের জন্য শিক্ষার ব্যাপক বিস্তার ঘটানো প্রয়োজন। সেই প্রয়োজনীয়তা অনুধাবন করেই বাংলাদেশ সরকার শিক্ষা ও প্রযুক্তি খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে। এই 2013-14 সালের বাজেটকে যদি আমরা দেখি, শিক্ষা ও প্রযুক্তি খাতেই সর্বোচ্চ বরাদ্দ করা হয়েছিল এবং সবার জন্য শিক্ষা নিশ্চিতকরণের জন্য বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু করার পাশাপাশি বয়স্ক শিক্ষা, অনানুষ্ঠানিক শিক্ষা প্রভৃতি শিক্ষা কার্যক্রম চালু করা হয়েছে। এরপর আছে কারিগরি শিক্ষার প্রসার। বাংলাদেশের যে কারিগরি শিক্ষা এই ব্যবস্থাটি খুবই অনুন্নত। বর্তমান শিক্ষা মন্ত্রণালয় বা বর্তমান সরকার কারিগরি শিক্ষার উপরে বিশেষভাবে গুরুত্ব দিয়েছে। জনগণকে যে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য, এবং এই ব্যবস্থা সম্প্রসারিত হচ্ছে ধীরে ধীরে। এই প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির জন্য আমরা 2013-14 সালের বাজেটটি যদি দেখি, দেখব যে বিজ্ঞান ও প্রযুক্তি খাতে 367 কোটি টাকা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে 633 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সুতরাং মানব সম্পদ উন্নয়নে সরকার সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার প্রসারেও কর্মসূচি গ্রহণ করেছে। এরপর আসি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে নারী শিক্ষার সম্প্রসারণ বা নারী শিক্ষার উন্নয়ন। আমরা জানি যে আমাদের মোট জনসংখ্যার প্রায় অর্ধেকই নারী, কিন্তু এই ব্যাপক সংখ্যক নারীদের অধিকাংশই অদক্ষ বা কাজে নিয়োজিত নেই। এই অবস্থায় আমরা তাদেরকে রেখেছি এবং দেখা যাচ্ছে যে দেশের যে অর্ধেক জনগোষ্ঠীকে যদি আমরা কাজের থেকে দূরে রাখি বা উন্নয়ন কর্মকাণ্ডের থেকে দূরে রাখি, সেক্ষেত্রে দেশের সার্বিক আর্থসামাজিক উন্নয়ন সম্ভব নয়। তাই এই মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে সরকার নারী শিক্ষার প্রতিও গুরুত্ব আরোপ করেছে, অর্থাৎ নারীকেও উন্নত করতে পারলে দেশের সার্বিক মানব সম্পদ উন্নয়ন ঘটবে। এই লক্ষ্যে সরকার ছাত্রীদের উপবৃত্তি প্রদান করছে, বেতন মওকুফ সুবিধা প্রদান করছে, বই ক্রয়ের জন্য আর্থিক সুবিধা প্রদান করছে, এই প্রভৃতি বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করছে। তাছাড়া দেখা যাচ্ছে যে নারীদেরকে স্নাতক পর্যন্ত বিনামূল্যে পড়ারও ব্যবস্থা করেছে সরকার, সেই কর্মসূচি গ্রহণ করেছে। এছাড়াও যে নারী উন্নয়ন নীতি দেশে গৃহীত হয়েছে, এই বিভিন্ন কর্মসূচি গ্রহণের মাধ্যমে দেশের নারীর ক্ষমতায়নের পথকে সুগম করা হচ্ছে। চতুর্থ পয়েন্ট আমরা যেটি পেয়েছি, চিকিৎসার সুযোগ সুবিধা বৃদ্ধি। মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে চিকিৎসা বা স্বাস্থ্যসেবার গুরুত্ব অপরিসীম। আমরা বর্তমান কোভিড-19 সিচুয়েশনে আমরা দেখতে পাচ্ছি যে চিকিৎসা সুবিধা কতটা গুরুত্বপূর্ণ, যেটি বাংলাদেশে যে সার্বিক চিকিৎসা অবকাঠামো যেটি বেশ দুর্বল অবস্থায় ছিল, কিন্তু বর্তমান সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণের মাধ্যমে স্বাস্থ্য খাতকে বিশেষ অগ্রাধিকার দিয়ে বাজেট প্রণয়নের মাধ্যমে দেশের চিকিৎসার সুযোগ সুবিধা বৃদ্ধি করছে এবং যে আমাদের শিশু মৃত্যুর হার, মাতৃমৃত্যুর হার হ্রাস পেয়েছে এবং প্রত্যাশিত গড় আয়ুষ্কাল বৃদ্ধি পেয়েছে। আমরা জানি যে বর্তমানে আমাদের প্রত্যাশিত গড় আয়ুষ্কাল
72 বছরেরও বেশি। এটি একটি অন্যতম, এই যে চিকিৎসা সুবিধা বৃদ্ধি যে কর্মসূচি গ্রহণ, তার একটি অন্যতম সুফল আমরা ইতিমধ্যে পাওয়া শুরু করেছি। এরপর আছে সরকার স্বাস্থ্যসম্মত বাসস্থান নিশ্চিতের জন্য কর্মসূচি গ্রহণ করেছে। আমরা জানি যে স্বাস্থ্যসম্মত নিরাপদ বাসস্থান থাকলে মানুষের কর্মদক্ষতা বৃদ্ধি পায়, কিন্তু আমাদের দেশে একটা বড় অংশ আমরা দেখতে পাই যে অস্বাস্থ্যকর এবং অনিরাপদ বাসস্থানে বসবাস করে। এই শহর এলাকায় সাধারণত যে শ্রমিকরা যে বস্তি এলাকায় অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে বাস করে, এটি তাদের মানব সম্পদ উন্নয়নের পথে একটি অন্যতম অন্তরায়। এই সরকার গ্রাম ও শহর এলাকায় এই বাসস্থানের পরিবেশ উন্নয়ন করার জন্য আমরা দেখতে পাই যে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেছে। নিরাপদ পানি সরবরাহ, পানির অপর নাম জীবন। জীবনের উন্নয়ন ঘটাতে গেলে অবশ্যই পানিকে স্বাস্থ্যসম্মত, নিরাপদ এবং সুপেয় হতে হবে। সরকার ইতিমধ্যেই বাংলাদেশে সুপেয় নিরাপদ পানির ব্যবস্থা করার জন্য বেশ কিছু কর্মসূচি গ্রহণ করেছে। আর্সেনিক মুক্ত পানি যেন আমাদের জনগণ পায়, সেজন্য সরকার ডিপ টিউবওয়েল বসানোর ব্যবস্থা করেছে, আর্সেনিক পরীক্ষা করার ব্যবস্থা করেছে এবং সরকার প্রত্যন্ত এলাকায় পানি সুবিধা পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি আমরা দেখতে পাই গৃহীত হয়েছে। এর ফলে বর্তমানে দেশে সুপেয় পানি গ্রহণকারীর সংখ্যা প্রায় 98% দাঁড়িয়েছে। অর্থাৎ আমরা নিরাপদ পানির একটি নিশ্চয়তা ইতিমধ্যেই পেয়েছি সরকারের এই কর্মসূচির মাধ্যমে। এর বাইরেও সরকার আরও কিছু কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশে, আমরা একটু দেখব, আমরা পরিচিত হব। পুষ্টির উন্নয়ন, মানব সম্পদ উন্নয়নে পুষ্টির কোনো বিকল্প নেই। কর্মদক্ষতা বৃদ্ধির জন্য পানির পাশাপাশি সুষম ও পুষ্টিকর খাদ্য গ্রহণ অপরিহার্য। শুধু পেট ভরে খাওয়া এবং পানি খাওয়া এটা বিষয় না, খাদ্যের পুষ্টিগুণ এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা দেখতে পাই যে খাদ্যের অভাবে বাংলাদেশের অধিকাংশ মানুষই পুষ্টিহীনতা, স্বাস্থ্যহীনতায় ভোগে বিভিন্ন সময়। এই দেশের জনগোষ্ঠীকে দক্ষ মানব সম্পদে পরিণত করতে হলে সুষম পুষ্টিকর খাদ্যের যোগান বৃদ্ধি করতে হবে, যা ইতিমধ্যে সরকার যে কৃষি ব্যবস্থা এবং যে খাদ্যের উপরে যে বিভিন্ন ধরনের গবেষণা, উচ্চ ফলনশীল যে খাদ্যের চাষ বা উচ্চ ফলনশীল জাত উদ্ভাবনের জন্য গবেষণা এবং পুষ্টিকর খাদ্য উৎপাদনের জন্য যে গবেষণা, এই গবেষণার ক্ষেত্রেও সরকার ভূমিকা রেখেছে এবং দেশের আমরা দেখতে পাই যে দেশের যে মানুষের পুষ্টিগুণ বা স্বাস্থ্যের যে পুষ্টির অবস্থা, সেটি ধীরে ধীরে উন্নয়ন ঘটছে। তারপর আছে উন্নত পয় নিষ্কাশন ব্যবস্থা। এই উন্নত পয় নিষ্কাশন ব্যবস্থা না থাকলে সার্বিকভাবে আর্থসামাজিক অবস্থা দেশের খুবই নাজুক হয়ে যাবে। উন্নত পয় নিষ্কাশন ব্যবস্থার অভাবে দেশে বিভিন্ন ধরনের রোগ ব্যাধির বিস্তার ঘটতে পারে, মানুষের স্বাস্থ্যহানি ঘটে। এটা মানব সম্পদ উন্নয়নের পথে একটি অন্তরায়। তো বাংলাদেশ সরকার এই উন্নত পয় নিষ্কাশন ব্যবস্থা গ্রহণের জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেছে। লিঙ্গ বৈষম্য দূরীকরণ এটি খুবই গুরুত্বপূর্ণ। এই নারী পুরুষ উভয়েরই সম অধিকার নিশ্চিত করা এবং যে নারীদেরকে কর্মক্ষেত্রে এবং সকল ক্ষেত্রেই সমান সুযোগ সুবিধা নারী এবং পুরুষের জন্য নিশ্চিত করা, এটি মানব সম্পদ উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের কর্মসূচির মাধ্যমে এই লিঙ্গ বৈষম্য দূরীকরণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এরপর আছে পরিবেশ উন্নয়ন। মানব সম্পদ উন্নয়নের জন্য প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের উন্নয়ন অপরিহার্য। পরিবেশ দূষিত থাকলে কিন্তু মানুষের স্বাস্থ্যহানি ঘটে এবং কর্মদক্ষতা হ্রাস পায়। তাই মানব সম্পদ উন্নয়নের জন্য পরিবেশ দূষণ রোধ করার জন্য সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ বা কর্মসূচি গ্রহণ করেছে এবং সবশেষ আমরা মানব সম্পদ উন্নয়নের যে কর্মসূচি, তার মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে জনসংখ্যা নিয়ন্ত্রণ। বাংলাদেশের জনসংখ্যার বৃদ্ধির হার খুবই বেশি। বাংলাদেশের যে ক্রমবর্ধমান দারিদ্র, বেকারত্ব, স্বল্প মাথাপিছু আয়, নিম্ন জীবনযাত্রার মান, এই প্রভৃতির মূলে রয়েছে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি।
বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার রোধ করতে পারলে আমরা জনগণের মাথা পিছু আয় বৃদ্ধি করতে পারবো, জীবনযাত্রার মান উন্নত হবে, এর ফলে মানুষের কর্মদক্ষতা বৃদ্ধি পাবে। তাই এই মানব সম্পদ উন্নয়নের উদ্দেশ্যে এই পরিবার পরিকল্পনা যে কর্মসূচি, এটি সরকার ইতিমধ্যে গ্রহণ করেছে এবং জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলেই বর্তমানে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার খুব আস্তে আস্তে হ্রাস পাচ্ছে এবং যা বর্তমানে শতকরা 1.34 ভাগে নেমে এসেছে। এই যে কর্মসূচিগুলো, এই কর্মসূচিগুলো গ্রহণের ফলেই বাংলাদেশে মানব সম্পদ উন্নয়নের সূচকে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হচ্ছে। এটি বাংলাদেশের জন্য একটি অর্জন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই এতক্ষণের আলোচনা থেকে মানব সম্পদ কি, মানব সম্পদ উন্নয়ন কি এবং মানব সম্পদ উন্নয়নে সরকার গৃহীত কর্মসূচি সমূহ তোমরা বুঝতে পেরেছো। এই কর্মসূচিগুলোর বিভিন্ন ধরনের মূল্যায়ন তোমাদের পরীক্ষায় উদ্দীপকের প্রশ্ন আকারে আসতে পারে। তো আশা করি এই আলোচনা যদি তোমরা শুনে থাকো, তোমরা অবশ্যই উত্তর দিতে পারবে। এই ছিল আজকের সার্বিক আলোচনা। তোমাদের জন্য একটি বাড়ির কাজ, তোমরা বাসায় একটু লেখা প্র্যাকটিস করবে। বাংলাদেশে মানব সম্পদ উন্নয়নে গৃহীত কর্মসূচির গুরুত্ব আলোচনা করো। এই হচ্ছে তোমাদের বাড়ির কাজ। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। যে যেখানেই থাকো সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ।